আজ আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের যে মাধ্যমিক টেস্ট পরীক্ষা বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো হয়েছিল সেই সমস্ত কিছু শর্ট কোশ্চেন নিয়ে সেই সমস্ত স্কুলের। তো প্রথমে আমরা যে স্কুলটা নিয়ে আলোচনা করব সেই স্কুলটার নাম হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। এখানে ইতিহাসের প্রশ্ন হয়েছিল। প্রথমেই হিস্ট্রি অফ হিন্দি কেমিস্ট্রি এই গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তো হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। হিস্ট্রি অফ হিন্দি কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা প্রফুল্লচন্দ্র রায়। দ্বিতীয় প্রশ্ন, ভারতের আলুর প্রবেশ কারা ঘটিয়েছিল? খুব সহজ প্রশ্ন, আমরা জানি পর্তুগিজরা হবে। তৃতীয় প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকা সেই পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এর পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন। এটাই একটু অন্য ধরনের রয়েছে, অ্যাকচুয়ালি এই প্রশ্নটা হওয়া উচিত ছিল বিধবা বিবাহ আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল। এখানে যাই হোক, আমরা জানি যে বিধবা বিবাহ আন্দোলন হচ্ছে বিদ্যাসাগরের নেতৃত্ব হয়েছিল এবং 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। এরপর হচ্ছে ডোমন মাঝি। ডোমন মাঝি কোন বিদ্রোহের নেতা? আমরা যদি সাঁওতাল বিদ্রোহ পড়ি আমরা সেখানে দেখতে পাবো সাঁওতাল বিদ্রোহের নেতাদের মধ্যে কারা ছিলেন? সিধু কানু, চাঁদ ভৈরব, কালপ্রামাণিক, ডোমন মাঝি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূলত ডোমন মাঝি হচ্ছেন সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা। তো এবার হচ্ছে যে বাংলায় ওহাবি আন্দোলন তার নেতৃত্ব কে দিয়েছিল? আমরা জানি যে বাংলার ওহাবি আন্দোলন বলতে মূলত বারাসাত বিদ্রোহকে বোঝায় এবং সেই বারাসাত বিদ্রোহের নেতৃত্ব যিনি ছিলেন তার নাম তিতুমির, যার প্রকৃত নাম কি ছিল? না মীর নিসার আলী। এরপর বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে গড়ে ওঠে? আমরা সভা সমিতির যুগে যদি আমরা লক্ষ্য করি, সেই সভা সমিতির যুগে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল তার মধ্যে সবার প্রথমে যে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল তার নাম বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং সেটি গড়ে উঠেছিল 1836 খ্রিস্টাব্দে। এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? বাংলার মুকুটহীন রাজা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তাকে বলা হয় বাংলার মুকুটহীন রাজা। আমরা এর পরের প্রশ্ন, সত্যানন্দ চরিত্রটি আমরা কোন উপন্যাসে লক্ষ্য করতে পারি? আমরা সত্যানন্দ চরিত্রটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসে আমরা লক্ষ্য করতে পারি। এরপর প্রথম বাঙালি মুদ্রাকর হুগলি জেলার পঞ্চানন কর্মকার, তিনি পেশায় একজন স্বর্ণশিল্পী ছিলেন। এরপর জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। আমরা যদি বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনটা পড়ে থাকি আমরা সেখানে দেখতে পাবো স্বদেশী আন্দোলন পর্বে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল তার মধ্যে জাতীয় শিক্ষা পরিষদ একটি, এবং সেই পরিষদটি গড়ে উঠেছিল 1906 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন, আলী মুসালিয়র কোন বিদ্রোহের নেতা ছিলেন বা কোন আন্দোলনের নেতা ছিলেন? এটা হবে মালবার উপকূলের মোপালা বিদ্রোহের বা মোপালা আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন আলী মুসালিয়র। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC তার প্রথম সভাপতি কে ছিলেন? তার প্রথম সভাপতি লালা লাজপত রায়। এরপর মিরাট ষড়যন্ত্র মামলার অভিযুক্ত কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল কতজন? এখানে হবে 33 জন। তার মধ্যে কয়েকজন ব্রিটিশ ছিলেন, যাদের মধ্যে দুজনের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে, বেঞ্জামিন ব্রডলি, ফিলিপ স্প্যাট এবং আরও একজন ছিলেন, তার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। পরের প্রশ্ন, জয়শ্রী পত্রিকা কবে প্রকাশিত হয়? জয়শ্রী পত্রিকা প্রকাশিত হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। এরপর বি আম্মা নামে পরিচিত কে ছিলেন? বি আম্মা নামে পরিচিত ছিলেন আবাদি বানু বেগম। বেঙ্গল ভলান্টিয়ার্স দল গঠন করেন হেমচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, লৌহ মানব কাকে বলা হয়? লোহা যেমন দৃঢ় তেমনি দৃঢ়তা নিয়ে ভারতবর্ষের রাজ্য পুনর্গঠন
পুনর্গঠনের ক্ষেত্রে যিনি বিশেষ ভূমিকা নিয়েছিলেন, বিশেষ করে হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর এই সমস্ত দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তার নাম সর্দার বল্লভভাই প্যাটেল। তাকেই বলা হয় ভারতের লৌহ মানব। নেহেরু লিয়াকত চুক্তি, এটা ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যে 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এরপর আমরা পরের প্রশ্নগুলোতে চলে যাব। এখানে বিভাগ ক্ষয়ে প্রথমে একটি বাক্যে উত্তর দাও। রসগোল্লা কাদের আবিষ্কার? এখানে কিন্তু বলা হয়নি যে রসগোল্লা কে আবিষ্কার করেন। আমাদেরকে দুটো কথা মনে রাখতে হবে, রসগোল্লা কে আবিষ্কার করেন এবং রসগোল্লা কাদের আবিষ্কার। আমরা যদি কাদের আবিষ্কার দেখি তাহলে হয়তো এখানে আমাদেরকে দুটো অ্যান্সারে লিখতে হবে। অর্থাৎ আমরা জানি যে রসগোল্লার প্রথম আবিষ্কর্তা বা শুধু রসগোল্লার আবিষ্কর্তা নদিয়া জেলার হারাধন ময়রা। কিন্তু এখানে যেহেতু কাদের আবিষ্কর্তা বলে যে আমরা এখানে একটু উল্লেখ করে দেবো যে রসগোল্লার আবিষ্কর্তা নদিয়া জেলার হারাধন ময়রা এবং স্পঞ্জ রসগোল্লার আবিষ্কর্তা নবীনচন্দ্র দাস। এবার বলছে হুতুম পেঁচা কার ছদ্মনাম? আমরা জানি যে হুতুম পেঁচা নকশা একটি গ্রন্থ, যেটা আমরা যেখান থেকে ভারতবর্ষের তৎকালীন সমাজ ব্যবস্থার নানান কথা জানতে পারি। তার লেখক ছিলেন কালীপ্রসন্ন সিংহ, তারই ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা। তাহলে হুতুম পেঁচা কার ছদ্মনাম হলো? হুতুম পেঁচার ছদ্মনাম হচ্ছে কালীপ্রসন্ন সিংহের। এরপরের প্রশ্ন, রানী শিরোমণি কে ছিলেন? রানী শিরোমণি আমরা চুয়ার বিদ্রোহের সময় পড়েছিলাম যে মেদিনীপুরের চুয়ার বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন রানী শিরোমণি, যাকে কি বলা হয় না মেদিনীপুরের লক্ষ্মীবাই তাকে বলা হয়। এর পরের প্রশ্ন হচ্ছে অ্যালবার্ট হলের বর্তমান নাম কি? অ্যালবার্ট হল, এই হলটা খুবই একটা প্রসিদ্ধ, দুটো জায়গায় রয়েছে, এটা লন্ডনে আর একটা কলকাতায়। মূলত এখানে কলকাতার অ্যালবার্ট হলের কথাই বলা হয়েছে। লন্ডনের যে অ্যালবার্ট হল তার বর্তমান নাম হচ্ছে রয়্যাল অ্যালবার্ট হল, কিন্তু কলকাতার যে অ্যালবার্ট হল তার বর্তমান নাম কফি হাউস। তাহলে এখানে আমরা অ্যালবার্ট হলের বর্তমান নাম কি জানবো? আমরা উত্তর করব অ্যালবার্ট হলের বর্তমান নাম কফি হাউস। তো এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে যে উপবিভাগ ক্ষয়ের 2 দাগের প্রশ্ন, সঠিক বা ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি প্রশ্ন রয়েছে, সেই 4টি প্রশ্নের উত্তরে আমরা লিখব ঠিক ভুল বা ঠিক ভুল নির্ণয় করতে হবে। প্রথমে যে প্রশ্নটা সেটা হচ্ছে কুচিপুড়ি নৃত্যের প্রচলন রয়েছে কেরালায়। আমরা জানি কেরালার কুচিপুড়ি নৃত্য, তাহলে এটা হবে ঠিক। এর পরের প্রশ্নের নাম হচ্ছে পটলডাঙ্গা একাডেমি, তার বর্তমান নাম আমরা জানি এই পটলডাঙ্গা একাডেমির প্রতিষ্ঠাতা হচ্ছে ডেভিড হেয়ার, তার নাম অনুসারে এর বর্তমান নাম হয়েছে হেয়ার স্কুল, তাহলে এটাও সত্য। এরপর বলছে 1925 খ্রিস্টাব্দে কলকাতায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। আমরা কমিউনিস্ট পার্টির যদি প্রতিষ্ঠাতা দেখতে পাই, কমিউনিস্ট পার্টি 1920 খ্রিস্টাব্দে প্রথম রাশিয়ার তাসখন্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল 1925 সালে ভারতবর্ষের কানপুরে, কিন্তু এখানে বলেছে কলকাতায়। তাই আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা ভুল হবে। তাই ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? না 1925 খ্রিস্টাব্দে। কোথায়? না কানপুরে। আর এখান থেকে একটা 2 নম্বরের প্রশ্ন আসে যে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? দ্বিজ কথার অর্থ হচ্ছে দুবার জন্ম যার। আমরা যদি কমিউনিস্ট পার্টির জন্মের ইতিহাসটা লক্ষ্য করি সেখানে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের যে কমিউনিস্ট পার্টি সেটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়ার তাসখন্দে 1920 খ্রিস্টাব্দে এবং তার পরবর্তী সময় আবার 1925 খ্রিস্টাব্দে ভারতবর্ষের কানপুরে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। এই দুইবার ধরে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল বলে এর আর এক নাম হয়েছিল দ্বিজ। আচ্ছা, এর পরের প্রশ্ন, ডিনামাইট ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত ছিলেন কল্পনা দত্ত। এর উত্তর হবে সঠিক। আমরা এই ডিনামাইট ষড়যন্ত্র মামলা যদি আমরা লক্ষ্য করি সেখানে দেখতে পাবো যে চট্টগ্রামে যে ব্রিটিশদের যে আদালত ছিল সেই আদালতটাকে উড়িয়ে দেওয়ার জন্য এই ডিনামাইট
হচ্ছে যে ষড়যন্ত্র মামলা রচিত করা হয়েছিল এবং সেই প্ল্যান পরবর্তী সময়ে ফাঁস হয়ে যায় বা ব্রিটিশদের কাছে চলে যায়। সেই জন্য হচ্ছে যে কল্পনা দত্তকে এই ডিনামাইট ষড়যন্ত্র মামলার জন্য গ্রেপ্তার করা হয়, কিন্তু প্রমাণের অভাবে তিনি মুক্তি পেয়ে যান। এই হচ্ছে ডিনামাইট ষড়যন্ত্র মামলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়েছিলেন কল্পনা দত্ত, অর্থাৎ তিনি এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন। আমরা পরের প্রশ্নে যাব। এখানে দ্বিতীয় স্তম্ভ মেলানো রয়েছে। এখানে যে সব প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম থেকে আমরা একটু আলোচনা করে নেব। প্রথমেই রয়েছে আত্মীয় সভা। আমরা জানি আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? না রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে আশুতোষ মুখোপাধ্যায়। আমরা জানি যে আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকার সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল, সেই জন্য তো আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার নাম যায়। এরপর তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? বাংলার দিনাজপুর জেলায়। তাহলে দিনাজপুরে তেভাগা আন্দোলন। এখানে কীভাবে আন্দোলনটা হয়েছিল? না বিঘা প্রতি যে চাষবাস তার 1/3 অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হচ্ছে যে কৃষক তার মালিককে প্রদান করবে, এবং এই আন্দোলনের অন্যতম স্লোগান কী ছিল? নিজ খামারে ধান তোলা। এরপর মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা তমলুককে ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন, যিনি গান্ধীবুড়ি নামে পরিচিত, এবং ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন সময়ে তমলুক থানা দখলের সময় তিনি পুলিশের গুলিতে হচ্ছে যে পুলিশ গুলিবিদ্ধ করলে তিনি মারা যান। এরপর মানচিত্রটা রয়েছে। বর্তমানে এই মুহূর্তে আমি মানচিত্রটা দেখাতে পারছি না, আমি পরের প্রশ্নে চলে যাব যেখানে বিবৃতি এবং ব্যাখ্যাগুলো রয়েছে। প্রথমেই কি রয়েছে? না প্রথমেই বলছে 1865 খ্রিস্টাব্দে। আচ্ছা, মানচিত্র এবারে বলি। আমি একদিন সময় করে ইতিহাসের যে যতগুলো মানচিত্র রয়েছে সেটা নিয়ে আমি একদিন আলোচনা করে নেব একটা সাজেশন আকারে। আজকে আমরা এর পরের উপবিভাগে চলে যাচ্ছি, যে সঠিক বিবৃতি নির্ণয় করো। তো এখানে প্রথম বিবৃতি বলছে 1865 খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন পাস হয়। তো এই অরণ্য আইন কেন পাস হয়েছিল? ব্যাখ্যায় বলছে এই অরণ্য আইনের দ্বারা নতুন নতুন অরণ্য তৈরির পরিকল্পনা করা হয়। অরণ্য আইনের মাধ্যমে অরণ্যের পুরাতন বৃক্ষ কেটে ফেলা হয়। তারপরে 3 নম্বরে বলছে অরণ্য আইনের মাধ্যমে অরণ্যকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়। আমরা এখানে 3 নম্বর ব্যাখ্যাটাকে সঠিক বিবেচনা করছি, যে অরণ্য আইনের মাধ্যমে আমরা দেখেছি অরণ্যকে 3টি ভাগে ভাগ করা হয়: সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য এবং জাতীয় অরণ্য। তাহলে সেখানে সংরক্ষণের আওতায় বেশ কিছু অরণ্যকে নিয়ে আসা হচ্ছে। এর পরের প্রশ্ন, 19 শতকে কলকাতা ছিল বাংলার মুদ্রণ শিল্পের পীঠস্থান। তার কারণ কি? না কলকাতা প্রথম ছাপাখানা গড়ে ওঠে। কলকাতায় বহু গুণীজনদের উদ্যোগে বিভিন্ন পুস্তক ছাপানো হয়। ছাপাখানার প্রসারের ফলে কলকাতায় কর্মসংস্থান তৈরি হয়। এখানে প্রথম কলকাতায় ছাপাখানা গড়ে ওঠে, সেই জন্যই কলকাতা মুদ্রণ শিল্পের পীঠস্থান হয়ে উঠেছিল। এরপর 3 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস শ্রমিক আন্দোলন ততটা গুরুত্ব দেয়নি। অর্থাৎ জাতীয় কংগ্রেস কেন শ্রমিক আন্দোলনকে গুরুত্ব দেয়নি? বলছে কংগ্রেসের কাছে শ্রমিক স্বার্থ অপেক্ষায় সেনুসাময়িক স্বার্থ অধিক গুরুত্বপূর্ণ ছিল। শ্রমিক আন্দোলন কমিউনিস্ট ঘেঁষা ছিল। শ্রমিক আন্দোলনে কোনো নীতি আদর্শ ছিল না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের কাছে শ্রমিক স্বার্থ অপেক্ষায় শ্রেণী সমূহের স্বার্থ অধিক গুরুত্বপূর্ণ ছিল। এটা উত্তর হবে না। আমরা যদি এখান থেকে উত্তর করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে শ্রমিক আন্দোলনের কোনো নীতি বা আদর্শ ছিল না, সেই জন্য জাতীয় কংগ্রেস এই আন্দোলনকে অতটা গুরুত্ব দেয়নি। এরপর দীপালি সংঘ ছিল ঢাকার নারী বিপ্লবের বীক্ষণাগার। এর কারণ বলছে এখানে তরুণ বিপ্লবীদের বিপ্লবী আন্দোলনের প্রশিক্ষণ দেওয়া হতো, তরুণী বিপ্লবীদের। এছাড়াও এই সংঘের অধীনে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এই সংগঠন ছিল স্ত্রী সংঘের সহকারী সংগঠন। এখানে যেটা আমরা উত্তর হিসেবে বেছে নেব, এটা হচ্ছে ব্যাখ্যা 1। এখানে তরুণ বিপ্লবীদের বিপ্লবী আন্দোলনের প্রশিক্ষণ দেওয়া হতো। তো এই কারণেই কি বলা হচ্ছে না দীপালি সংঘকে হচ্ছে ঢাকায় নারী বিপ্লবীদের বীক্ষণাগার বলছেন। তাহলে এই ছিল আজকের এই যে আমাদের যেটা ছিল, আজকে আমরা বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের বিভিন্ন যে শর্ট কোশ্চেনগুলো ছিল সেই শর্ট কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর আবার আমরা পরের ভিডিওয়ে আবার কোনো একটা স্কুল নিয়ে আলোচনা করব। আজকের মতো এইটুকুই, এখানেই শেষ করলাম। ধন্যবাদ।